প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আছি আমি পঙ্কজকান্তি গুপ, সহকারী শিক্ষক, পুটিজুরিয়াসি উচ্চ বিদ্যালয়, বাহুবল, হবিগঞ্জ। আজ আমরা নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজ আলোচনা করব ব্যঞ্জন ধ্বনি এবং ব্যঞ্জন বর্ণ নিয়ে। তার আগে আমরা ধ্বনি এবং বর্ণ কি এই বিষয়ে একটু আলোচনা করি। বিগত ক্লাসগুলোতে আমরা এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছি। ধ্বনি বলতে বোঝায় বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত প্রতিটি আওয়াজ, আর ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ। আরেকটি বিষয় আমরা পেয়েছি বাকযন্ত্র। বাকযন্ত্র কি? বাকযন্ত্র হলো ফুসফুস থেকে মুখগহ্বর থেকে নাসিকা পর্যন্ত, অর্থাৎ ধ্বনি উচ্চারণের জন্য যে প্রত্যঙ্গগুলো আমরা ব্যবহার করি সবগুলোকে একসাথে বলা হয় বাকযন্ত্র। তো বন্ধুরা, চলো আমরা সরাসরি ক্লাসে প্রবেশ করি। আজ আমরা আলোচনা করব ব্যঞ্জন ধ্বনি এবং ব্যঞ্জন বর্ণ। তোমাদের সুবিধার্থে আমি আমাদের ৩৯টি বর্ণই আমি লিখে রেখেছি। আমরা জানি যে আমাদের ব্যঞ্জন বর্ণ হলো ৩৯টি, কিন্তু আমাদের ব্যঞ্জন ধ্বনি হলো ৩২টি। তাহলে থাকলো কয়টি? 7টি। এখন কোন 7টির বর্ণ আছে অথচ ধ্বনি নেই, আমরা এবার একটু এগুলোকে দেখে নেওয়ার চেষ্টা করব। আসো, আমরা কয়েকটি বর্ণ আছে, একটু মুছে ফেলি আমরা। কয়েকটি বর্ণ আছে যেগুলোর ধ্বনি আছে কিন্তু তার বর্ণ আছে কিন্তু ধ্বনির ব্যবহার নেই। তারপরে লিখে ফেলি খণ্ডত্ব, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। প্রিয় শিক্ষার্থীরা, এটা হলো মূর্ধন্য। মূর্ধন্য আর আরেকটা পাই আমরা কি? দন্তন্য। দেখবে যদিও আমরা লিখতে গেলে তার ভিন্নতা পাই, কিন্তু উচ্চারণগত কিন্তু খুব একটা তফাৎ নেই। মূর্ধন্যর সাথে আবার তালিবাস্যের ব্যাপারটা আছে। অন্তস্থ জর সাথে আমরা পাই কি? বর্গীয় জ। খণ্ডত্বর সাথে আমরা পাই কি? ত। বোঝা যায়? হ্যাঁ। আর এই যে অনুস্বার, তার সাথে আমরা উঁর একটা মিল পাই। বিসর্গের সাথে পাই আমরা কি? হ। আমি খুব দ্রুত কয়েকটি শব্দ তোমাদের কাছে লিখলে তোমরা বুঝতে পারবে বিষয়টি। ধরো জল, আবার জব। এই যে যদি আমি এখানে জ আর এখানে জ, উচ্চারণ কিন্তু এক। আবার যদি আমরা লিখি লবণ, পবন, দেখো লবণ মূর্ধন্য, আবার পবন দন্তন্য। তাহলে কি হলো? আমরা হয়তো লেখায় ভিন্নতা পেতে পারি, কিন্তু উচ্চারণগত কোনো তফাৎ এখানে নেই। তাহলে বুঝতে পেরেছ? এই যে 7টি বর্ণ, এগুলো বর্ণ আছে কিন্তু ধ্বনি নেই। তাহলে আমার মনে হয় ধ্বনি এবং বর্ণ নিয়ে তোমাদের যে কৌতূহল ছিল সেটা হয়তো নিবৃত্তি হয়েছে। এবার আসো আমরা অন্য বিষয়ে যাচ্ছি। আমরা ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন ধ্বনির ব্যাপারটা আলোচনা করতে গেলেই আমরা ব্যঞ্জনের দুটি দিক আছে, একটি হলো স্থান আর একটি হলো রীতি। এখন আমরা বর্গীয় বর্ণের একটা পরিচয় দেখব। একটু খেয়াল করো, ক থেকে ম পর্যন্ত এই যে 5টি বর্ণ আছে, এগুলোকে বলা হয় ক বর্গীয় বর্ণ।
ক বর্গীয় বর্গীয় বর্ণ, এগুলোকে বলি আমরা চ বর্গীয় বর্ণ, এটি বলি আমরা ট বর্গীয় বর্ণ, ত বর্গীয় বর্ণ, প বর্গীয় বর্ণ। তাহলে আমরা কয়টা বর্গ পেলাম? আমরা পেলাম 5টি বর্গ। 5টি বর্গে মোট বর্ণ হলো 25টি। এখন পরীক্ষায় অনেক ধরনের প্রশ্ন আসতে পারে যে প বর্গীয় বর্ণের চতুর্থ বর্ণটি কোনটি? ভ। অনেকগুলো প্রশ্ন এখান থেকে আমরা উত্তর দিতে পারবো। তাহলে আমরা জানলাম যে বর্গ 5টি। এবার আসো এই বর্গগুলোর উচ্চারণ স্থান আমরা একটু দেখি। আচ্ছা, আমরা একটু ক, খ, গ, ঘ, ঙ এগুলো যদি আমরা উচ্চারণ করি, দেখো তো ক সরাসরি কণ্ঠ থেকে আসে, এই জন্য একে বলা হয় কণ্ঠধ্বনি। কণ্ঠধ্বনি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, আমাদের উচ্চারণের জন্য জিহ্বা এবং ওষ্ঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এখন আমরা যে বিষয়টা আলোচনা করব সবগুলোই এই জিহ্বা কোন জায়গায় আঘাত করে তার উপরে নির্ভর করবে, আমাদের উচ্চারণ স্থান আমরা নির্ধারণ করব। দেখো কণ্ঠধ্বনি। এবার চ, ছ, জ এগুলোর কোন জায়গা থেকে উচ্চারিত হয়? এগুলো প্রথমটা হলো জিহ্বামূল। জিহ্বামূল। পরেরটা মানে জিহ্বার গোড়াতে স্পর্শ করে, ক। তারপরেরটা অগ্রতালু, একটু লক্ষ্য করো, চ। এই জন্য এটাকে আমরা বলবো তালব্য ধ্বনি। পরেরটা অগ্রদন্ত, অগ্রদন্তমূল। অগ্রদন্তমূল মানে মূর্ধন্য। একটু লক্ষ্য করো, মূর্ধন্য শব্দটা অনেকের কাছেই একটু বুঝতে অসুবিধা হয়। আমরা যখন কথা বলি, আমাদের দুই উপরের পাটির দাঁত এবং নিচের পাটির দাঁত আছে। উপরের পাটির দাঁতের গোড়ার নিচে দেখবে খাস কাটা কিছু অংশ আছে, এগুলোকে বলা হয় মূর্ধা। তাহলে ট ঠ যখন আমরা উচ্চারণ করি তখন মূর্ধা। অগ্রদন্তমূল মানে হলো জিহ্বার অগ্রদন্ত স্পর্শ করে, এই জন্য এটাকে বলা হয় মূর্ধন্য, মূর্ধন্য ধ্বনি। তারপরে হলো ত। তো মানে ত থ দ, দেখো তো কোন জায়গায় আঘাত করে? দন্ত মানে হলো পশ্চাৎ দন্ত, পেছনের দিকে পশ্চাৎ দন্তমূলে আঘাত করে, এই জন্য এটাকে বলা হয় দন্তধ্বনি। আর প, ফ, ব, ভ, ম এগুলো উষ্ঠ মানে ঠোঁটের ব্যবহারে উচ্চারণ করতে হয়, এই জন্য একে বলা হয় উষ্ঠ ধ্বনি। উষ্ঠর আরেক নাম হলো ঠোঁট। তাহলে আমরা জানলাম এটা হলো স্থান, উচ্চারণ স্থান, কোন জায়গা থেকে উচ্চারিত হয়। আমরা উচ্চারণ স্থান জানলাম, এগুলোকে কি বলে তাও জানলাম, এবং বর্গ কয়টা তাও জানলাম। এখন আরেকটু বিষয়ে যাই। এই যে কণ্ঠধ্বনি, এই কণ্ঠধ্বনি কিন্তু শুধু এই 5টাই না, তার সাথে আরো কিন্তু হ হ কিন্তু কণ্ঠধ্বনির অন্তর্ভুক্ত। অনুরূপভাবে তালব্য, উন্তস্থ জ, উন্তস্থ অ এবং তালে বাস্য, দয় শূন্য র, ঢয় শূন্য র, মূর্ধন্যস্ব আর র, ল, খণ্ডত্ব আর দন্তস্ব, এগুলো দন্তধ্বনির অন্তর্ভুক্ত। আমরা এগুলো একটু মুছে দেই, যেহেতু এখানকার শব্দগুলো নিয়ে নিলাম এখানে। এখন প্রশ্ন হতে পারে, স্যার চন্দ্রবিন্দু এগুলোর ব্যাপারে আমরা একটু পরে আলোচনা করব, বেশ তোমরা হয়তো পরে সহজেই ধরতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা তোমাদের কাছে অন্য একটি বিষয় আলোচনা করতে যাচ্ছি। সেটি হলো, একটু লক্ষ্য করলে দেখবে, আমরা যে কথা বলি, আমরা কথা বলার
ক্ষেত্রে এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমরা দেখবে এখানে এটাকে বলা হয়, এখানে তন্ত্র থাকে, এটাকে বলা হয় স্বরতন্ত্রী। এগুলোর মাধ্যমে কিন্তু আমরা কথা বলি, অনেকের অনেক ধরনের কণ্ঠস্বর হয়, এগুলোর কারণেই হয়। তো এই ক খ এগুলো উচ্চারণ করার ক্ষেত্রে স্বরতন্ত্রী একটু কম কাঁপে, এই জন্য এগুলোকে বলা হয় অঘোষ ধ্বনি। আর গ এবং ঘ এগুলো একটু বেশি কাঁপে, এই জন্য এগুলোকে বলা হয় ঘোষ ধ্বনি। প্রশ্ন হতে পারে, স্যার এই বাকি পাঁচটি কি? হ্যাঁ, এটিরও নাম আছে, এগুলো আমরা একটু পরে জানবো। এটাকে বলা হয় নাসিক্য, নাসিক্য ধ্বনি। কারণ এগুলো উচ্চারণের সময় একটু নাকে নাকে উচ্চারিত হয়। ও, ইয়, ম, ন, এই জন্য নাকে উচ্চারিত হয়, যে সেই জন্য একে বলা হয় নাসিক্য ধ্বনি। এখন এই ক আর এই যে গ, যারা বাচিক শিল্পী, মানে যারা কথা বলেন, উপস্থাপনা করেন, সংবাদপত্র উপস্থাপনা করেন, আবৃত্তি করেন, দেখবে তাদের কথাবার্তার ধরন অন্যরকম, উচ্চারণগুলো খুবই চমৎকার। তো কারণ হলো তারা এই ধ্বনিগুলো উচ্চারণের সময় খুব জায়গা মতো টাচ করতে পারেন। আমরা এই যে বর্গের প্রথম এবং তৃতীয় যে বর্ণগুলো উচ্চারণ যখন করি, এগুলো উচ্চারণ করার সময় আগেরটা আমরা বলছিলাম কি, আমাদের জোরে জোরে নিঃশ্বাস নিতে হয়, কোনোটায় কম নিতে হয়। তো যে ধ্বনিগুলো উচ্চারণের সময় নিঃশ্বাস কম নিতে হয়, এগুলোকে বলা হয় অল্প প্রাণ। আর যেগুলো জোরে জোরে বেশি নিঃশ্বাস নিতে হয়, এগুলোকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি। আমি একটু টেকনিক তোমাদেরকে বলে দিচ্ছি। ক, খ, আমরা যখন কোনো মানুষের তাপমাত্রা দেখি, তখন কিন্তু এভাবে দেখি না, আমরা কিভাবে দেখি? ওইভাবে দেখি। কেন? এই জায়গাটা খুব নরম। তো এখানে আমরা যখন ক উচ্চারণ করব, আস্তে ধাক্কা দেব, খ জোরে ধাক্কা দেব। এইভাবে যদি তোমরা কয়েকদিন প্র্যাকটিস করো, তখনই দেখবে উচ্চারণগুলো অনেক সহজ হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি জানলাম? প্রথম এবং তৃতীয় কয়টি, আর বাকি যে এগুলো আছে, এটি হলো মহাপ্রাণ। তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নাম্বার 22 তোমরা খুলে বের করে দেখবে, এখানে অল্প প্রাণ মহাপ্রাণ দেওয়া আছে। অল্প প্রাণ হলো 10টি, মহাপ্রাণ পেলাম আমরা 10টি, আর ঘো 10টি, ঘোষ পেলাম 10টি, আর অগটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা সহজ একটি বিষয় আলোচনা করব। এতক্ষণ আমরা যা আলোচনা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা না করলে এই পাঠটি অসম্পূর্ণ থেকে যাবে। আমি জানি তোমরা অনেক সময় যাবত আমাদের সাথে আছো, আর কিছু সময় থাকলেই একটি সম্পূর্ণ ধারণা তোমরা নিতে পারবে। তোমরা একটু সময় আমি দিচ্ছি, তোমরা একটু লিখে নাও এগুলো। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটি হলো স্পর্শধ্বনি। স্পর্শ মানে কি? এই যে আমি ধরলাম, আমি ধরে রেখেছি শক্ত করে, এটা কিন্তু স্পর্শ না। স্পর্শ মানে একটু ছোঁয়া। তাহলে স্পর্শ বর্ণ হলো 25টি।
এখন প্রশ্ন হতে পারে কোন 25টি ক থেকে ম পর্যন্ত, কারণ এগুলো উচ্চারণ করতে গেলে আমাদের কোথাও না কোথাও আঘাতপ্রাপ্ত হয়, টাচ করে আমাদের। আচ্ছা, তারপরে আমরা দেখব শীষ বর্ণ বা উষ্ম বর্ণ। শীষ শীষ বা উষ্ম বর্ণ কয়টি? 4টি। কি কি? তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য আর হ। কারণ এগুলো শীষ তৈরি হয় এবং ইচ্ছে করলেই তুমি অনেকক্ষণ যাবত এই ধ্বনিগুলো উচ্চারণ করা যায়। হ, স, ইচ্ছে মতো রাখা যায় সময়। এই জন্য এগুলোকে বলা হয় শীষ বা উষ্ম বর্ণ। এর ঠিক মাঝে আরো কয়েকটি বর্ণ আছে, এগুলোকে আমরা বলবো অন্তঃস্থ বর্ণ। অন্তঃস্থ মানে হলো, তোমরা হাসপাতালে বা কোথাও যদি যাও তাহলে দেখবে অন্তবিভাগ, বহিবিভাগ কথাগুলো লেখা আছে। র, ব, জ, ল, এই 4টি বর্ণকে বলা হয় অন্তবর্ণ। কারণ কি? স্পর্শ এবং শিশির মাঝামাঝি অবস্থান হওয়ার কারণে এগুলোকে বলবো আমরা অন্তস্থ বর্ণ। তারপরে তারণজাত। তারণ মানে একটা তাড়না আছে, একটু তাড়াহুড়ো আছে, এ ধরনের একটা কিছু মনে হয়। তারণজাত বর্ণ হলো 2টি। কোন 2টি? একটা ডয় শূন্য র, আরেকটা হলো ঢয় শূন্য র। আরেকটা হলো পার্শ্বিক। প্রশ্ন হতে পারে, স্যার এটা আবার কি? হ্যাঁ, খুব মজার ব্যাপার হলো এটি হলো মাত্র একটি। কোনটি? ল। তুমি ল ধ্বনিটা যখন তুমি উচ্চারণ করবে তখন দেখবে তোমার 2 দিক থেকে বাতাস বেরিয়ে যাচ্ছে। ল, এই জন্য 2 পাশ দিয়ে বাতাস বেরিয়ে যাওয়ার কারণে এটাকে বলা হয় পার্শ্বিক বর্ণ। এরপরেরটা হলো কম্পনজাত। হ্যাঁ, কম্পন। কম্পন মানে কাপা। কম্পনজাত হলো একটি র, র, র। দেখবে এটি উচ্চারণ করার সময় এটা কাঁপে। এখন যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, খুব মজা, এটি হলো আনুনাসিক। আনুনাসিক, আনুনাসিক একটি। কোনটি? চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দুর আসলে নিজস্ব কোনো সত্তা নেই। এটা এটা যার উপরে বসে একটু অন্যরকম উচ্চারণ হয়, বাঁশ, তার। এরপরে যেটা হলো পরাশ্রয়। পরাশ্রয় মানে হলো পরের উপর আশ্রয় করে, পরাশ্রয়ী বর্ণ। পরাশ্রয়ী বর্ণ হলো মোট 3টি। কি কি? বিসর্গ, অনুস্বার, চন্দ্রবিন্দু। পরাশ্রয়ী থাকলো। এতক্ষণ আমরা যা আলোচনা করলাম প্রায় এখন শেষ দিকে চলে আসছি। আমরা একটি বিষয় আলোচনা করি, আমরা পাঠ শেষ করব। সেটি হলো ফলা। প্রশ্ন হতে পারে ফলা কি? হ্যাঁ, তোমরা বিগত ক্লাসটা লক্ষ্য করেছো, আমরা কার চিহ্ন নিয়ে আলোচনা করেছিলাম। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার, আর ফলা হলো ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ। ফলা 6টি। কি কি? ম, দন্তন্য, র, ব, জ আর ল। এই 6টি। যেমন মফলা, বফলা, জফলা আমরা বলি। তো তোমরা তোমাদের পাঠ্য বইটা ভালো করে পড়লে এগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা নিতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আসো একটু আবার পেছনের দিকে যাই। এতক্ষণ আমরা কি আলোচনা করেছিলাম, 1-2 মিনিটে বিষয়টা শেষ করব। প্রথমে আমরা দেখেছি যে ব্যঞ্জন ধ্বনি এবং ব্যঞ্জন বর্ণ 39টা ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন ধ্বনি হলো 32টি। এবং আমরা ক বর্গীয়, চ বর্গীয়, বর্গীয়গুলো দেখিয়েছি। আমরা উচ্চারণ স্থানগুলো নিয়ে আলোচনা করেছি, কোন বর্ণগুলো কোন জায়গা থেকে উচ্চারিত হয়। সেই আলোকে কণ্ঠধ্বনি, তালব্য
ধ্বনি, স্পর্শ, দন্তধ্বনি, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আমরা ঘুষ, অঘুষ নিয়ে আলোচনা করেছি, অল্পপ্রাণ, মহাপ্রাণ নিয়ে আলোচনা করেছি। আর কি আলোচনা করেছি? স্পর্শবর্ণ, অন্তস্থ বর্ণ, শীষ, তারণজাত, পার্শ্বিক, কম্পনজাত, আনুনাসিক, পরাশ্রয়ী বর্ণ এবং সর্বশেষ আমরা ফলা নিয়ে আলোচনা করেছি। তো এই পাঠের আলোকে দুটি বাড়ির কাজ তোমাদেরকে দেব। আশা করি তোমরা এই কাজটি ঠিকভাবে করবে। খাতা কলমে একটু লিখে নেও তোমরা। 6টি ফলা চিহ্ন ব্যবহার করে 12টি শব্দ তোমরা লিখবে। আর আরেকটি বাড়ির কাজ হলো, তোমরা জানো যে 39টি ব্যঞ্জন বর্ণ তোমাদেরকে আমরা পড়িয়েছি। এই 39টি ব্যঞ্জন বর্ণ থেকে অর্ধমাত্রা, পূর্ণমাত্রা এবং মাত্রাহীন বর্ণগুলো চিহ্নিত করে তোমরা খাতায় লিখবে। তো এই ক্লাসটি আশা করি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী অন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হয়তো আরেকদিন হাজির হব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।